আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। আজকের কেস স্টাডিতে দেখব কেন বেবিলন শহর ওই সময়ের সবচেয়ে ধনী শহর ছিল এবং ওই শহরের মানুষের ধনী হওয়ার সিক্রেট কি ছিল। ওই জিনিসগুলো জানার পর আমরা আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করব এবং কিভাবে টাকার পাহাড় গড়ে তুলতে পারবো। আমি মনে করি এই বইটি প্রত্যেকের লাইফ চেঞ্জ করার জন্য বিশাল একটা স্কোপ এবং এই ভিডিওটি আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। সো লেটস স্টার্ট। বেনজির একজন চেরিস মেকার। একদিন সে তার দোকানে আপসেট হয়ে বসে আছে। তখন তার বন্ধু কবি এসে বলে, বেনজির, তুমি আরামপ্রিয়ভাবে বসে আছো কেন? মনে হচ্ছে আজ তোমার কাছে অনেক টাকা আছে, এজন্য তুমি কাজ করছো না? তাহলে তুমি আমাকে কিছু টাকা ধার দাও যাতে আজ রাতের খাবার খেতে পারি। বেনজির তখন শক হয়ে বলল, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি আমার ফ্যামিলির জন্য খাবার নিয়ে যেতাম। কবি তখন বলে, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি বসে আছো কেন? কাজ করছো না কেন? এভাবে বসে থাকলে কি টাকা চলে আসবে? বেনজির তখন কবিকে বলে যে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে আমি অনেক ধনী ছিলাম। আমার কাছে অনেকগুলো গোল্ড ভর্তি বক্স ছিল যা চেরির মধ্যে রেখে আমি ঘুরতেছিলাম। আমার ওয়াইফ এবং আমি অনেক খুশিতে ছিলাম। যখনই আমি জাগলাম তখনই দেখি আমার পার্স তো খালি। আচ্ছা কবি, আমরা এত পরিশ্রম করার পরও শুধু কি ধনী হওয়ার স্বপ্নই দেখে যাব? কখনো কি আর ধনী হতে পারবো না? কবি বলে, হ্যাঁ বন্ধু, ঠিক বলছো। বন্ধু, আমারও সেম অবস্থা। টাকা কখন আসে আবার কখন চলে যায় বলতেই পারি না। আচ্ছা, আমাদের ছোটবেলার বন্ধু আর্কাইদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি সে কিভাবে ধনী হয়েছে। সবাই বলে সে নাকি বেবিলনের সবচেয়ে বড় ধনী লোক। তখন বেনজির ও কবি তাদের আরো কয়েকজন বন্ধুকে নিয়ে আর্কাইদের কাছে গেল। তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা আর্কাদ, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, একই মাঠে খেলাধুলা করেছি, আর তুমি ধনী হয়ে গেলে আমরা গরিব হয়ে রলাম। তোমার ভাগ্য এত ভালো কেন? তুমি কিভাবে ধনী হলে? আমাদেরকে ধনী হওয়া শিখাবে? আর্কাইদ তখন বলল, ছোটবেলায় থেকেই দেখতেছি যাদের কাছে টাকা আছে তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছে হয় তাই খেতে পারে, যা ইচ্ছে হয় তা পান করতে পারে। সবকিছু তো ধনীরাই করতে পারে। তাই আমিও চাই ধনী হতে। আমি গরিব বাবার সন্তান বলে বাবার কাছ থেকে তো তেমন কিছু পাওয়া যাবে না। তাই ধনী হওয়ার জন্য যা করার আছে সব আমারই করতে হবে। কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে যদি আমার টাকা উপার্জন করতে হয় তাহলে টাইম এবং স্টাডি দুটাই লাগবে। টাইম তো সবার কাছেই থাকে, কিন্তু স্টাডি, মনে আছে আমাদের টিচার বলেছিল স্টাডি দুই ধরনের। এক, যা আমরা শিখি এবং আমরা জানিও বটে। দুই, যা আমরা জানি না, রিসার্চ করে জানতে হয়। তাই আমি কিভাবে লোকেরা ধনী এবং অধিক টাকা উপার্জন করে তা রিসার্চ করা শুরু করলাম এবং নিজের সাথে ওয়াদা করেছিলাম যে যখনই আমি সিক্রেট জানতে পারবো তখনই আমি মন থেকে করা শুরু করব। আর্কাইদ সবাইকে বলতেছে, প্রথমে আমার জব করতে হয়েছিল স্কাইবারে। ওইখানে মাটির ট্যাবলেট তৈরি করতে হতো। অনেক পরিশ্রম করা শুরু করলাম, কিন্তু যখনই টাকা পেতাম তখন পোশাক, খাবার এবং থাকার জন্য টাকা খরচ করে ফেলতাম। একবার আমার কাছে এক ধনী অ্যালকেমিস্ট এসে বলল, যদি তুমি আমার সব কাজ দুদিনে করে দিতে পারো তাহলে তোমাকে 2টা কপার দেব। তখন আর্কাইদ 2 দিন অনেক পরিশ্রম করে কাজ করেও কাজগুলো কমপ্লিট করতে পারেনি। অ্যালকেমিস্ট যখন 2 দিন পরে এসে দেখে কাজ কমপ্লিট হয় নাই তখন অনেক রেগে গিয়েছিল। তখন আর্কাইদ বলল, আমি আপনার কাজ পুরো রাত জেগে করে দিব, কিন্তু আপনি এটা ওয়াদা করুন যে আপনার মতো ধনী হওয়া শিখাবেন আমাকে। অ্যালকেমিস্ট রাজি হলেন। পরের দিন অ্যালকেমিস্ট এসে দেখে কাজ কমপ্লিট হয়েছে। আর্কাইদ তখন অ্যালকেমিস্টকে বলে, এখন আপনি আপনার ওয়াদা পূরণ করুন, কিভাবে আমি আপনার মতো ধনী হতে পারবো। অ্যালকেমিস্ট তখন বলল, আমি যখন শিখেছিলাম যে আমার ইনকামের কিছু অংশের উপর আমার নিজস্ব হক রয়েছে এবং ওই অংশটুকু আমার নিজের জন্যই রাখতে হবে, তখন থেকে আমি ধনী। আর্কাইদ অবাক হয়ে বলল, আমাদের পুরো ইনকামের হক তো আমাদেরই, এটা এমন কি হলো? তখন অ্যালকেমিস্ট হাসি দিয়ে বলেন, আচ্ছা, তুমি কি তোমার ইনকাম থেকে খাবারের জন্য, পোশাকের জন্য এবং থাকার জন্য টাকা ব্যয় করো না? এত পরিশ্রম করার পর তুমি বিভিন্ন জিনিসের বিনিময়ে তুমি অন্যদেরকে টাকা দিয়ে দাও, তাই তোমার কাছে আর কোনো টাকা থাকে না। এইগুলো করা আর গোলামি করার মধ্যে পার্থক্য কি? এর থেকে ভালো হয় তুমি কোনো মালিকের গোলাম হয়ে যাও যে তোমাকে দিয়ে কাজ করাবে এবং তার বিনিময়ে তোমাকে খাবার দিবে এবং পোশাকের ব্যবস্থা ও থাকার ব্যবস্থা করে দিবে। আর্কাইদ, তুমি যদি সত্যি সত্যি ধনী হতে চাও তাহলে অলওয়েজ তোমার ইনকাম থেকে কমপক্ষে 10% টাকা সেভ করতে হবে, যাতে তুমি এগুলো দিয়ে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারো এবং তাতেই তুমি ধনী হতে পারবে। অর্থ সম্পদ একটা গাছের মতো, যার বীজ হচ্ছে তোমার সেভিংস। তাহলে আজ যদি তুমি বীজ রোপণ করো, কিছুদিন পর বিশাল বড় গাছে পরিণত হবে। সো আজ থেকে সেভ করা শুরু করো, কিছুদিন পর দেখবে তোমার সেভিংস নামের গাছটা বিশাল আকৃতি ধারণ করেছে। এটা বলার পর অ্যালকেমিস্ট ওখান থেকে চলে যায়। 1 বছর পর যখন আবার অ্যালকেমিস্ট আসে তখন অ্যালকেমিস্ট আর্কাইদকে বলল, তুমি কি তোমার ইনকামের 10% টাকা নিজের জন্য রাখো? আর্কাইদ বলল, হ্যাঁ, আমি আমার প্রতিদিনের ইনকাম থেকে 10% টাকা নিজের জন্য রাখি। আচ্ছা, তুমি ওই টাকা দিয়ে কি করছো? আর্কাইদ বলল, আমি ওই টাকা জামাল ব্রিক মেকারের কাছে দিয়ে দিছি। সে অন্য রাজ্যে গিয়েছে, সেখান থেকে আসার সময় কিছু জুয়েলারি নিয়ে আসবে যা আমরা এখানে দ্বিগুণ দামে বিক্রি করে প্রফিট করব। অ্যালকেমিস্ট হেসে বলতে লাগলেন, এটা তুমি কি ধরনের বোকামি করলে? তুমি তো তোমার বীজকেই শেষ করে দিলে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো,
যখন তুমি অসুস্থ হও তখন কি তুমি ডাক্তারের কাছে যাও নাকি হালুয়া বিক্রিকারকের কাছে যাও? আরকাদ বলল, অবশ্যই ডাক্তারের কাছে যাব। তখন আরকাদ বলল, তাহলে কেন তুমি জুয়েলারির জন্য ইট বানানোর কাছে টাকা দিয়েছো? যদি তোমার জুয়েলারির বিজনেস করার প্রয়োজন হয় তাহলে তুমি একজন জুয়েলারির কাছ থেকে পরামর্শ নাও। আর মনে রাখো, অলওয়েজ আমরা কোনো কাজের জন্য ওই কাজের এক্সপার্টদের কাছ থেকেই অ্যাডভাইস নিব। আচ্ছা, কোনো সমস্যা নেই, আবার সেভ করা শুরু করো এবং নেক্সট টাইম এরকম বোকামি করো না। আবার যখন 1 বছর পর অ্যালকেমিস্ট আরকাদের কাছে দেখা করতে আসে, তখন আরকাদ বলল, আমি এবারও আমার ইনকাম থেকে 10% টাকা সেভ করছি এবং ওই টাকা আমার ফ্রেন্ডকে দিয়েছি গ্রফ কেনার জন্য, যা দিয়ে সিল তৈরি করে বিক্রি করে, আর ওই প্রফিট থেকে কিছু অংশ আমাকেও দেয়। অ্যালকেমিস্ট তখন বলল, দ্যাটস গ্রেট, বাট তুমি ওই টাকাগুলো কি করছো? আরকাদ বলল, আমি এই টাকা দিয়ে বিলাসবহুল খাবার খাই। অ্যালকেমিস্ট বলল, এটা তুমি কি করছো? তুমি তোমার ইনকামের বাচ্চাকেই খেয়ে ফেলছো। এমন করলে তো তোমার ইনকামের বাচ্চার বাচ্চা এবং এগুলোর বাচ্চারা তোমার জন্য কিভাবে কাজ করবে? আরকাদ, তোমার যদি ধনী হওয়ার ইচ্ছা সত্যিই থাকে তাহলে তোমার গাছ বড় না হওয়ার আগে কাটবে না। তোমার সেভিংসের ব্যাপারটাও এমন, যতক্ষণ না তোমার কাছে মোটা অঙ্কের ধন সম্পদ জমানো হবে না ততক্ষণ পর্যন্ত খরচ করবে না, ওইগুলোকে আবার রিইনভেস্ট করবে। মনে রাখবে, তোমার গাছটা যদি বড় হয়ে যায় তখন তুমি ওই গাছের ফল দিয়ে বিলাসিতা করতে পারবে, গাছ কাটার প্রয়োজন হবে না। তার কয়েক বছর পর অ্যালকেমিস্ট আবার এসে আরকাদকে জিজ্ঞাসা করে, আরকাদ, তুমি কি তোমার ইচ্ছে অনুযায়ী ধনী হতে পেরেছো? আরকাদ বলল, ততটুকু হয় নাই, তবে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। অ্যালকেমিস্ট বলে, আচ্ছা, তুমি কি এখনো ইট বানানো ওয়ালার কাছ থেকে অ্যাডভাইস নাও? আরকাদ বলল, হ্যাঁ, কিন্তু সে ইট সম্পর্কে এক্সপার্ট, তাই ওই সম্পর্কে অ্যাডভাইস নিয়ে থাকি। অ্যালকেমিস্ট বলল, তুমি ধনী হওয়ার সব ফর্মুলা শিখে গিয়েছো, আর আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি এবং আমার অনেক ধরনের কারবার আছে, কিন্তু আমার সন্তানদের খরচ ছাড়া অন্য কিছু মাথায় আসে না। যদি তুমি আমার ধন সম্পদ মেনটেন্স করতে পারো তাহলে তোমাকে আমার পার্টনার বানিয়ে দিব। আরকাদ তখন ওই অফারটা অ্যাকসেপ্ট করে নেয় এবং যেভাবে অ্যালকেমিস্ট সবকিছু শিখিয়েছে ঠিক সেভাবেই সবকিছু করেছিল। তাই খুব অল্প সময়ে অনেক উন্নতি হয় অ্যালকেমিস্টের ধন সম্পদের। অ্যালকেমিস্ট তার ওয়াদা অনুযায়ী আরকাদকে সম্পত্তি দিয়ে দেয়, আর এভাবেই আরকাদ তার নিজের ধন সম্পদ ইনভেস্ট করতেই থাকে। এক সময় আরকাদ বেবিলন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যায়। এবার পুরো স্টোরিটাকে যদি সামড আপ করি তাহলে এই স্টোরিটা আমাদেরকে 3টি জিনিস শেখায়। যদি আমরা জব এবং বিজনেস করে সব টাকা খরচ করে ফেলি তাহলে কখনো ধনী হতে পারবো না। ধনী হওয়ার জন্য ওই টাকা থেকে কিছু অংশ নিজের জন্য রেখে দিতে হবে গোলামমুক্ত জীবনযাপন করার জন্য, আর ওই অংশের পরিমাণটা কমপক্ষে 10% হতে হবে। নাম্বার 2, দুনিয়াতে ফ্রিতে অ্যাডভাইস অনেক পাওয়া যাবে, কিন্তু আমাদের প্রয়োজন ওই ফিল্ডের এক্সপার্টদের কাছ থেকেই অ্যাডভাইস গ্রহণ করা এবং নিজের ইনকামের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। নাম্বার 3, আমরা আমাদের ধন সম্পদ নামক গাছের আকৃতি বিশাল না হওয়া পর্যন্ত কাটবো না, মানে আমাদের সেভিংস থেকে আসা টাকা খরচ করব না, তা দিয়ে যাতে এক বাচ্চার বাচ্চা ওই বাচ্চারও বাচ্চা এভাবে করে অনেকগুলো বাচ্চা যাতে দিতে পারে, যতক্ষণ না আমাদের ধন সম্পদের পরিমাণ পাহাড় হয়। এই 3 নম্বর পয়েন্টের পাওয়ার হচ্ছে কম্পাউন্ড এফেক্ট। সো যারা আমার দ্য কম্পাউন্ড এফেক্ট বইয়ের সামারিটা দেখো নাই তারা অবশ্যই দেখে ফেলো। আর স্টোরিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলে যাবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো।